সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে অল্টারনেটিভ সিনট্যাক্স কী হয়। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা বিগিনার্সদের জানা খুবই, কারণ অনেক সময় কি হবে, যখন আপনি এইচটিএমএল এর সাথে পিএইচপিকে অ্যাটাচ করতে যাবেন বা পিএইচপির মধ্যে এইচটিএমএলকে ব্যবহার করতে যাবেন, তখন আপনার এই অল্টারনেটিভ সিনট্যাক্সটা কিন্তু খুবই কাজে লাগবে। আর পাশাপাশি এমনও হতে পারে যখন আপনি অন্য কারো একটা কোড দেখছেন, তখন সে হয়তো অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করে পুরো কোডটা লিখেছে, তো তখন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, তো সেই কারণেই আমি আজকে অল্টারনেটিভ সিনট্যাক্সটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আর আজকে যারা এই ক্লাসে নতুন রয়েছেন, তার উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই জার্নি শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। আর তার আগে দেখুন আমরা জ্যামটাকে ওপেন করে অ্যাপাচেটাকে অন করে নিয়েছি। তো এবার চলুন আমরা ই ড্রাইভে চলে যাই, তারপরে আমরা চলে যাব হচ্ছে জ্যাম্পের মধ্যে, তারপরে চলে যাব htdocs, আর তারপরে হচ্ছে PHP ক্লাসেস। আর এখানটাতে আপনারা 35 ক্লাসটা দিয়ে দিন, তার জন্য আমরা এটাকে কপি করে পেস্ট করে দেবো। আর এখানটাতে আপনি দিয়ে দিন 35। তো চলুন এবার আমরা ভিএস কোডটাকে ওপেন করে নিই, আর ভিএস কোডের মধ্যে ওপেন ফোল্ডারে ক্লিক করে নিই। তারপরে হচ্ছে আপনার এখান থেকে চলে যাব আমরা ই ড্রাইভে, আর তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, তার জন্য জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, আর তারপরে হচ্ছে এই ফোল্ডার, তারপরে অ্যাড। ঠিক আছে, তারপরে এসে প্রেস করে দিন, দেখুন চলে এসেছে। এবার আপনারা এই ফাইলটিকে ওপেন করে নিন। তো গত পর্বে আমাদের এই ক্লাসটি ছিল, তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, এখান থেকে সবকিছুকে রিমুভ করে দিই, আর এখানটাতে লিখে দিই একো, আর এখানে লিখে দিই যে হ্যালো। আর এবার চলুন আমরা এই ফাইলটাকে আমাদের একটু ব্রাউজারে ওপেন করে নিই। তো দেখুন আমরা আমাদের যে ফাইলটি রয়েছে সেটি লোকাল হোস্টের মাধ্যমে ওপেন করলাম, তার জন্য ব্রাউজার ওপেন করে এটা করতে হয়, যেটা আপনারা অলরেডি জানেন, তাই আমি সেটা আর দেখালাম না। তাই দেখুন এখানটাতে ইউআরএল এ দিয়ে দিয়েছি যে ক্লাস 35, এখানটাতে হ্যালো মেসেজটা কিন্তু আসছে। ঠিক আছে, তো দেখুন আমরা অল্টারনেটিভ সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো অল্টারনেট সিনট্যাক্সটা কি, বা আপনি বলতে পারেন যে অল্টারনেট কন্ট্রোল স্ট্রাকচার সিনট্যাক্স, কারণ আমরা যে ধরনের কন্ট্রোল স্ট্রাকচারগুলো করে এসেছি বা শিখে এসেছি, যেরকম ধরুন ইফ, তারপরে সুইচ, তারপরে ফর, বিভিন্ন রকমের ফর লুপ ছিল, ইফ স্টেটমেন্ট ছিল, ইফ এলস ইফ, এগুলো শিখেছি। তো আমরা জানি এগুলো স্ট্রাকচারগুলো কিরকম হয়, যে এখানটাতে ইফ দিতে হবে, এখানে কন্ডিশন থাকবে, যদি হয় তাহলে এইটা, আর না হলে হচ্ছে এলস, এইভাবেই তো দিতে হয়, তাই না? আবার ফরের ক্ষেত্রে ফর দিতে হয়, এখানটাতে ফরের পুরো কন্ডিশনটা দিতে হয়, তারপরে এটার মধ্যে এটা দিতে হয়। সুইচের ক্ষেত্রে কি দিতে হয়, এখানটাতে লিখতে হয় সুইচ, তারপরে এখানটাতে কন্ডিশন দিতে হয়, তারপরে এর ভিতরে বিভিন্ন রকমের কেসেস থাকে। তো এইটাই হচ্ছে জেনারেল সিনট্যাক্স, যেটা কিনা আমরা সবসময় ফলো করি। এবার আমরা শিখবো এগুলোর একটা অল্টারনেটিভ সিনট্যাক্সও রয়েছে। ঠিক আছে, অল্টারনেটিভ সিনট্যাক্স মানে এরই মতো দেখতে, শুধুমাত্র সিনট্যাক্সটা একটুখানি শর্টার। যেরকম আমরা সবার প্রথমে একটা একটা করে কমপ্লিট করি, চলুন। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা চলে যাই হচ্ছে ইফ আর এলসে। দেখুন আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি, তাই না, যে ইফ সাম কন্ডিশন এখানটাতে দিতে হয়, তারপরে এখানটাতে আমার স্টেটমেন্ট থাকে, যদি ধরুন ট্রু হয় তাহলে আমি এখানটাতে এই স্টেটমেন্ট দিতে পারি, আর যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্ট দিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা জানতাম। তো এইটাকেই আমরা আরেকটা উপায়ে লিখতে পারি, যেরকম তার জন্য দেখুন আমরা এরকমভাবে লিখতে পারি, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র ব্র্যাকেটসগুলো থাকবে না। যেরকম ইফ এটা থাকবে, ব্র্যাকেট মিনস শুধুমাত্র কার্লি ব্রেসেস, তাও আবার। তো দেখুন আমরা এটাকে অল্টারনেট ওয়েতে এভাবে লিখতে পারি যে ইফ কন্ডিশন, তারপরে এখানে একটা দিয়ে দেবেন কোলন, এই যে আমি এইভাবে কোলন দিয়ে দিলাম, এটা সাথেও দিতে পারেন বা এখানে একটা স্পেসও দিতে পারেন। তো এরকম দিয়ে দিলাম যে ইফের ব্লকটা শুরু হলো। এইবার সাথে সাথে আপনাকে এখানটাতে সবার আগে করতে হবে যে ইফ যেরকম শুরু হয়েছে সেরকম ভাবে এখানটাতে হয়ে যাও এন্ড ইফ। ঠিক আছে, এন্ড ইফ, ব্যাস সেমিকোলন দিয়ে দিন। এইটা হয়ে গেল এর একটা বেসিক স্ট্রাকচার। এবার এর মধ্যে আপনাকে সমস্ত কিছু লিখতে হয়, যেরকম দেখুন আমি যদি চাই এখানে একটা এলস থাকবে, তো তার জন্য আপনি এখানে কি লিখবেন, যে এলস। ঠিক আছে, আর যেরকম মনে করুন আপনি এখানটাতে দিয়ে দিলেন যে ইকো, এখানটাতে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলেন হ্যালো, আর এখানটাতে মনে করুন এই এলসের, এখানে একটা ট্যাব দিয়ে দিই, এখানে মনে করুন এলসের মধ্যে আমি দিয়ে দিলাম যে ইকো, এখানটাতে দিয়ে দিলাম বাই। ঠিক আছে, আমি এটা করে দিলাম। তাহলে দেখুন এইখানটাতে পিএইচপিকে আপনাকে জাস্ট বোঝাতে হবে যে আপনি একটা ইফ তৈরি করেছেন, আর এই ইফটার শেষ কোথায় সেটাও আপনাকে বলে দিতে হবে এন্ড ইফের মাধ্যমে। দেখুন এটার মতোই পুরো সেম, শুধুমাত্র কিছু কিছু জিনিস আলাদা রয়েছে। যেখানে আমরা কার্লি ব্রেসেস ব্যবহার করতাম, সেখানটাতে আমরা কোলন ব্যবহার করছি। আর আমাদেরকে এই সবার শেষে এখানটাতে কোনো এন্ড ইফ লেখার কোনো প্রয়োজন হতো না আগে, বাট এখানটাতে দেখুন আমরা শুধুমাত্র এন্ড ইফ কেন বলে দেবো, কারণ যেহেতু আমরা অল্টারনেটিভ সিনট্যাক্স ব্যবহার করছি, পিএইচপিকে বলে দিতে হবে যে এই ইফের এন্ড হচ্ছে এই জায়গাটা, এই কারণে। ঠিক আছে, তো দেখুন এইভাবে জিনিসটা হবে। তো মনে করুন আমি যদি এখানটাতে করে দিই যে ট্রু,
তো তাহলে কি হবে চলুন দেখা যাক। তো ফর দ্য মোমেন্ট আমি উপরের যে কোডটা রয়েছে সেটাকে কমেন্ট করে রাখলাম, আর চলুন এবার আমরা এটাকে একটুখানি রান করি। তো আপনারা দেখবেন সেই সেম আউটপুট, অর্থাৎ আপনি এখানটাতে হ্যালো দেখতে পারবেন। এই যে দেখুন হ্যালোই দেখতে পাচ্ছেন। এবার যদি এখানটাতে মনে করুন যদি ফলস হতো তাহলে এখানটাতে কি হতো, তো দেখুন আমি এখানে সেভ করলাম, আমি এখানে যাবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এখন বাই লেখাটা আসছে, তাই না? তাই বুঝতে পেরেছেন, দেখুন সেম আউটপুট কিন্তু আমাদের সিনট্যাক্সটা একটুখানি আলাদা, তাই না? এবার দেখুন আমরা এটাকে আবার একটুখানি কমেন্ট করি, আর এখানটাতে দেখুন আমরা এরকম করতে পারতাম, তাই না, যে এলস ইফ এরভাবে দিতে পারতাম, তাই না? এই এলস ইফটাকে আপনি সাথেও দিতে পারেন, আপনি স্পেস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে আমরা এলস ইফের চেইন তৈরি করতে পারতাম, যে এলস ইফ যদি এইটা হয়, যে এলস ইফ যদি ধরুন এইটা হয় তাহলে এইটা হবে, আর সবার শেষে হচ্ছে এলস থাকতো এইভাবে, তাই না? তো এই সেম জিনিসটা আমরা এখানেও অ্যাচিভ করতে পারি, কিভাবে? সেম ওয়েতে দেখুন। তো এটাকে আমরা আবার কমেন্ট করে দিলাম। এখানটাতে আসার পরে আপনি এখানটাতে ধরুন এলস না দিয়ে আপনি এলস ইফ দিতে চান, তাই আপনি ধরুন এখানটাতে চলে গেলেন। তো আপনি এখানটাতে এভাবে দিতে পারেন যে এলস ইফ, ঠিক আছে? তারপরে এখানটাতে আপনাকে কন্ডিশনটা দিতে হবে, তারপরে আবার সেই কোলন দিতে হবে, ঠিক আছে? তো এলস ইফ মনে করুন যদি এখানটাতে ধরুন ট্রু হয়, ঠিক আছে, তাহলে এখানটাতে আসবে, মনে করুন এখানটাতে থাকবে যে হ্যালো 1 এরকম থাকলো, ঠিক আছে? এটা হলো। তাহলে বলুন তো এবার কি আসবে? এখানটাতে ও হবে, ঠিক আছে? তো দেখুন ঠিক এটারই মতো, কিন্তু এখানটাতে এলসিফটাকে আমরা জাস্ট এভাবে লিখলাম যে এলসিফ যদি এইটা হয়, আপনি চাইলে এখানে স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে এইটা হবে, ঠিক আছে? আমরা এটাকে সেভ করলাম, আমরা এইখানে যাব, রিফ্রেশ প্রেস করবো, দেখুন এখন হ্যালো 1 দেখাচ্ছে। কারণ কি? কারণ এই যে এখানটাতে ফার্স্টে ফলস পাচ্ছে ইফের মধ্যে, তারপরে ও চলে যাবে এলস ইফে, এখানটাতে যখনই ট্রু পেলো তখন এই এলস ইফের মধ্যে থাকা ভ্যালুটাকে ও শো করলো। তো এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে আমরা যখন এলস ইফ করতাম তো তখন দেখুন এখানটাতে এলস আর ইফকে আমরা আলাদা করে ডিক্লেয়ার করতে পারতাম বা আলাদাভাবে এভাবে কিন্তু লিখতে পারতাম, কিন্তু যখন আপনি এরকম অল্টারনেট সিনট্যাক্স ইউজ করবেন তখন কিন্তু এই এলস আর ইফের মাঝখানে এরকম স্পেস দেবেন না, তাহলে কিন্তু আপনাকে এরর শো করবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি যদি এখন এখানটাতে যাই, আমি যদি এখন একটু রিফ্রেশে প্রেস করি, তাহলে দেখুন এখানটাতে কিন্তু আপনাকে এরর দেখাচ্ছে, যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইফ, অর্থাৎ ইফকেই ও বুঝতে পারছে না। তাহলে বুঝতে পেরেছেন তো, যে এলস ইফ যদি আমি অল্টারনেট সিনট্যাক্সে ইউজ করি তখন কিন্তু আমি এখানে স্পেস ইউজ করতে পারবো না, ঠিক আছে? এইটা একটুখানি মনে রাখবেন। আর বাদ বাকি জিনিসগুলো সেম, শুধুমাত্র আপনাকে এটাই মনে রাখতে হবে, আপনি যদি এখানটাতে ইফ শুরু করেন তাহলে এখানটাতে এন্ড ইফ দিতে হবে। তারপরে আপনি চাইলে এখানটাতে এলস ইফ এর সমস্ত চেইন ব্যবহার করতে পারেন এইভাবে, যে এলস ইফ করে, যেটা আমরা আগেও জানি। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে কাইন্ডলি এলস ইফ এর ভিডিওগুলো বা ইফ এর ভিডিওগুলো একটু দেখে নেবেন আগের পর্বগুলোর। তো আমরা এরকমভাবে জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি ইউজফুল কোন জায়গাতে? শুধুমাত্র এরকমভাবে ইফ নয়, আমরা যত কিছু শিখেছি, যেরকম সুইচ স্টেটমেন্ট শিখেছি, তারপরে ফর লুপ শিখেছি, হোয়াইল লুপ শিখেছি, সমস্ত কিছুর কিন্তু এরকম অল্টারনেট সিনট্যাক্স থাকে। তো আপাতত আমি এই জিনিসটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তো কি হয়, আমি এটা আগেও আপনাদেরকে বলেছি যে পরবর্তীকালে দেখবেন যে আমাদেরকে এই পিএইচপির মধ্যে এইচটিএমএল কে ব্যবহার করতে হতে পারে, তাই না? তাই আপনি কি করতে পারেন, আপনি চাইলে এই জায়গাটার মধ্যে একটা এইচটিএমএল কিন্তু ব্যবহার করতে পারেন। তো যেটা কিনা আগেরটার ক্ষেত্রে একটু অসুবিধা হতো, যেরকম মনে করুন আমি এখানে কন্ট্রোল জেড করলাম, সো মনে করুন আমি এই ব্লকটাকে আবার একটুখানি ওপেন করলাম। তো এইখানটাতে যদি আপনি এখন এখানটাতে এভাবে লিখতে চান, যে মনে করুন আপনি এখানটাতে একটা এইচটিএমএল লিখতে চাইছেন, যে এখানটাতে এই যে হ্যালোটা আপনি প্রিন্ট করাতে চাইছিলেন, আমি এখানটাতে একটা কাজ করি, আমি এখান থেকেই এই জিনিসটাকে এখান থেকে কপি করে এখানটাতে পেস্ট করলাম। এবার আমি এটাকে এরকমভাবে না করে যদি আমি চাই যে না এখানটাতে এরকমভাবে আমি লিখবো যে H1 ট্যাগ শুরু, আর এখানটাতে কোনো ডাবল কোটেশন দেখানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমি এখানটাতে একটা HTML দেখাতে চাইছি যে এরকমভাবে /H1। তো এইটা কি এভাবে পসিবল? না, পসিবল নয়, কারণ আপনি পিএইচপির মধ্যে এইভাবে HTML কে ব্যবহার করতে পারেন না। তো আপনাকে পিএইচপি আর HTML সেপারেট করতে হয়। কিভাবে সেপারেট করতে হয়? আপনি চাইলে আপনি এরকমভাবে বলে দিতে পারেন যে এই পিএইচপির ব্লকটা এখানটাতে এরকমভাবে শেষ হলো, তারপরে এইটুকুনি হলো HTML, তারপরে আবার এখান থেকে আপনি বললেন যে আবার এখান থেকে আবার আমার পিএইচপির ব্লক শুরু হলো, যাতে পিএইচপি বুঝতে পারে যে আচ্ছা এইটুকু হচ্ছে পিএইচপির কোড, যদি এটা ট্রু হয় তাহলে আমাকে এইখানটাতে এসে একটা HTML দেখাতে হবে, ঠিক আছে? এরকমভাবে আপনি জিনিসটাকে করতে পারতেন। তো এরকমভাবে আপনাকে পুরো জিনিসটাকে পুরোপুরিভাবে লিখতে হতো, যেরকম ধরুন আপনি চাইলেন যে এখানটাতে আবার ধরুন পিএইচপির কোডটা শেষ হবে, আবার ধরুন এখানটাতে একটা HTML থাকবে, এখানটাতে ধরুন এরকম একটা HTML থাকলো, তো এখানটাতে আবার ধরুন HTMLটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ধরুন এখানটাতে একটা পিএইচপি শুরু হবে, তো এখানটাতে মনে করুন আবার পিএইচপি, তো এরকমভাবে চলতেই থাকলো, ঠিক আছে? তো মনে করুন এখানটাতে আমি পিএইচপিটাকে এন্ড করলাম, কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এরকমভাবে শেষ করলাম। তো এরকমভাবে পুরো সিনট্যাক্সটা করা যায় বা এটা আমরা জানি। এইবার এইখানটাতে জিনিসটা আরো বেশি সিম্পলি হয়ে যায় জিনিসটা। তো কিভাবে লিখতে পারি দেখুন, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম আপাতত। তো এখানটাতে আপনি এরকমভাবে করতে পারেন যে এই যে পিএইচপির ব্লকটা রয়েছে মনে করুন, তো এখানটাতে মনে করুন এখানটাতে ইকো না থেকে এখানে আমি একটা করে দিলাম যে H1
ঠিক আছে, যেখানটাতে H1 থাকলো তার মধ্যে মনে করুন থাকলো যে হ্যালো 1, ঠিক আছে। আবার এখান থেকে এটাকে কপি করলাম, এখানে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম, মনে করুন থাকলো হ্যালো 2, আর আবার এখান থেকে কপি করলাম, এখানটাতে যাব, দিয়ে দেবো হচ্ছে হ্যালো 3, ঠিক আছে, এইভাবে থাকলো। তো এখানটাতে আমরা কি করতে পারি, আমরা শুরু শেষটা বলে দিতে পারি। এখানেও কিন্তু আমাকে সেই পিএইচপির ব্লকটাকে শুরু এখানটাতে শেষ এখানে বলে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। যেরকম মনে করুন এখানটাতে পিএইচপির ব্লক একবার এখানে রয়েছে, আমি এখানটাতে না দিয়ে এটাকে আমি এরকমভাবে বলে দিতে পারি যে এখানে পিএইচপির ব্লকটা শুরু হলো, তারপরে এখানটাতে ধরুন পিএইচপি ব্লকটা শেষ হলো, এইটুকুনি হচ্ছে HTML এর কোড, আবার এখান থেকে মনে করুন শুরু হলো পিএইচপির ব্লক, তারপরে আবার এখানটাতে মনে করুন শেষ হলো পিএইচপির ব্লক, আবার এইটুকুনি ব্লক হচ্ছে পিএইচপির, আমি একটুখানি কপি করে নিই তাহলে যাতে একটু সুবিধা হয়। তো মনে করুন এখান থেকে এইটুকুনি ব্লক হচ্ছে আপনার পিএইচপির ব্লক, আবার ধরুন আবার এখানে আসলেন, আবার এখানে আপনাকে বলে দিতে হবে যে এখান থেকে এইটুকুনি ব্লক হচ্ছে আপনার পিএইচপির, ঠিক আছে, এরকমভাবে আপনি বলে দিতে পারেন। তো এখানটাতে একটু স্পেস দিয়ে দিন, না হলে একসাথে এটা কাজ করবে না, ঠিক আছে। তারপরে একবারে এখানটাতে এসে আপনাকে বলতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, সরি, এখানটাতে আমি এটা করে দিলাম, আর এখানটাতে আপনি এটাকে শেষ করে দিন, ব্যাস হয়ে গেল। এবার দেখুন আপনি এর মাঝখানে কিন্তু যে কোনো HTML লিখতে পারছেন, আর সিনট্যাক্সটা কিন্তু সেম। আপনি এই সেম জিনিসটা এভাবেও লিখতে পারেন, আবার এখানটাতে আপনাকে সেই আবার ব্র্যাকেটের ঝামেলাটা করতে হবে আসলে। যদি আপনি ধরুন অন্যরকম সিনট্যাক্সে করতে চান তাহলে এখানে আপনাকে ব্র্যাকেট শুরু করতে হবে, এখানে ব্র্যাকেট শুরু করতে হবে, আবার এখানটাতে এসে ব্র্যাকেট এভাবে শেষ করতে হবে, আবার এখানটাতে এসে আবার ব্র্যাকেট শুরু করতে হবে। এখানে একটু ব্র্যাকেটের ঝামেলাটা বেশি আসলে, তো সেটারই একটু উপযোগিতা বলতে পারেন এই অল্টারনেট সিনট্যাক্স একটুখানি দেয়, যে আপনি ব্র্যাকেট ইউজ করবেন না, তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে হবে, আপনি যেটা চাইছেন সেটাই হবে, বাট উইদাউট এনি ব্র্যাকেট। দেখুন কোনো ব্র্যাকেট লাগছে না, বাট এটা কিন্তু এবার কাজ করবে। দেখুন বলুন তো এই মুহূর্তে আপনি এখন এই কোনটা দেখতে পারবেন, দেখবেন এই মুহূর্তে আমরা দেখতে পারবো যে এইটাকে হ্যালো 2টাকে দেখতে পারবো, তাও আবার HTML এর H1 এর মাধ্যমে। দেখুন আমি এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন হ্যালো 2টা এভাবে রয়েছে। দেখুন এখানে পিএইচপি এন্ডের একটা বেশি কিছু আমরা ব্যবহার করে ফেলেছি, চলুন দেখা যাক। এই যে দেখুন এখানেও তো এন্ড করেছি, আবার এখানেও করেছি, এরকম ডাবল বার করবেন না, সেই জন্য আমাদের এরর দেখাচ্ছিল। তো দেখুন আমরা এখানটাতে যাবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এখন সিম্পলি কাজ করছে, তাই না? তো এরকম ভাবে কিন্তু আমরা অল্টারনেট সিনট্যাক্সটাকে ব্যবহার করতে পারি, যেটা দেখবেন পিএইচপির অনেক সিএমএস এ ইউজ করা হয়। যেরকম তার মধ্যে সবথেকে বড় পপুলার সিএমএস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি এই ধরনের কোড দেখতে পারবেন, বা আপনি যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন পিএইচপি, যেরকম কোডিগনাইটার ফ্রেমওয়ার্ক বা লারাভেলের মধ্যেও দেখবেন ডেভেলপাররা কি করে, এরকম অল্টারনেট সিনট্যাক্স ইউজ করে কিন্তু তারা কোডিং করে। তাই আপনারা এরপরে যখন এরকম কোড দেখবেন যে পিএইচপি রয়েছে, এইখানে রয়েছে, এখানে আবার কোলন কেন, এই যে ধরুন এরকম ভাবে অনেকে স্পেসও দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনারা ভাবছেন এইটা আবার কিরকম সিনট্যাক্স, আমরা তো জানি যে এখানটাতে শুধুমাত্র কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেটই দেওয়া যায়, এখানটাতে এটা কি, আবার এখানটাতে এলস ইফ একসাথে কেন, তারপরে এখানে আবার দেখছেন এন্ড ইফটা কি জিনিস। তো এইগুলো যাতে আপনারা বুঝতে পারেন সেই কারণে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে অল্টারনেট সিনট্যাক্সটা এই হয় আর এইভাবে কাজ করে, ঠিক আছে। তো দেখুন এটাই হচ্ছে অল্টারনেট সিনট্যাক্স, আর ঠিক এরকম ভাবেই কিন্তু বাদবাকি জিনিসগুলো কাজ করে। তো যেরকম ধরুন সুইচ কেস, তো আমি এখানটা একটা কাজ করি, এখানে একটা পিএইচপির ব্লক আমি শুরু করলাম, আর এখানটাতে মনে করুন আমি এখানে লিখলাম যে সুইচ। তো আপনারা আগে থেকে সুইচ কিভাবে লিখতে হয় জেনারেলি সেটা আপনারা জানেন, তো আমি এখানটাতে দেখাচ্ছি যে অল্টারনেটলি কিভাবে লিখতে হয়। তো আমি এখানটাতে সেম ওয়ে, দেখুন আমরা ইফের ক্ষেত্রে কি করেছিলাম, ইফ শুরু করেছিলাম, কোলন দিয়েছিলাম, এখানটাতে সুইচ শুরু করেছি, কোলন দেবো। এবার যেরকম ভাবে আমরা ইফকে এন্ড করেছিলাম এন্ড ইফের মাধ্যমে, এখানেও আপনাকে বলতে হবে যে এন্ড, আপনি এটা কি করছেন সুইচ, তাই এই এন্ডটা আপনাকে দিতেই হয়, কারণ এটাই হচ্ছে কিন্তু বেসিক রুল, যে আপনি ইফ ব্যবহার করুন বা সুইচে ব্যবহার করুন বা ফরে ব্যবহার করুন, আপনাকে সেগুলোর এন্ড কিন্তু করতেই হবে, সেটা হচ্ছে এন্ড ফর, এন্ড ইফ, এন্ড সুইচ, এভাবে। তো বাদবাকি জিনিসটা সেম, এখানটাতে কি হয়, সুইচের কন্ডিশন দেওয়ার পরে আপনি এখানে কি করেন, কেসেসগুলো দেন, তাই না? তারপরে যেটা সেম আর কি, এখানটাতে কেস দিয়ে, কেসের বিভিন্ন ভ্যালুগুলো দিয়ে আপনাকে বিভিন্ন কাজগুলো করতে হয়, যেটা আগেও আমরা জানতাম সেটা। আর সবার লাস্টে আমরা কি করি, এখানটাতে ধরুন কেস দিলাম, তো মনে করুন আমি এখানে কেস দিলাম, এখানটাতে দিলাম ইকো হ্যালো, এই ধরনের জিনিসগুলো দিলাম। তো এখানটাতে কেস রয়েছে, তারপরে অবশ্যই এখানটাতে আপনাকে ব্রেক দিতে হবে, যেটা কিনা আমরা অলরেডি জানি। তো এরকমভাবে বিভিন্ন রকমের কেসের রিপিটেশন এখানে হতে পারে, তাই না? মনে করুন কেস 2, কেস 3, এরকমভাবে তো হতেই পারে। সো এখানটাতে আমি কেস 2 দিয়ে দিলাম, করসপন্ডিং এটা দিয়ে দিলাম, পরে থাকলো এখানটাতে ডিফল্ট, মনে করুন এখানটাতে দিয়ে দিন যে ডিফল্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনার ঠিক এলসের মতো, ঠিক আছে। তো ডিফল্টের মধ্যে মনে করুন এখানটাতে দিয়ে থাকলো যে বাই, এরকম একটা কিছু দেওয়া থাকলো, ঠিক আছে। আর এখানটাতে আমরা এন্ড সুইচ করে দিচ্ছি। সো এবার মনে করুন আমি যদি এখানটাতে যাই, আর এখানটাতে যদি আমি দিয়ে দিই যে 2, তাহলে কোনটা প্রিন্ট করবে, হ্যালো প্রিন্ট করবে। আমি একটু ডিফারেন্সিয়েট করার জন্য হ্যালো 2 করে দিচ্ছি। তো এখানটাতে আমরা সেভ করলাম। এবার আমরা যখন এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি হ্যালো 2 দেখতে পাচ্ছেন। আর যদি ধরুন এখানটাতে এমন একটা সংখ্যা দিই যেটা এগুলোর মধ্যে নেই, 3 দিয়ে দিলাম,
তখন কি কাজ করবে, বাই, তাই না? এই দেখুন এখানটাতে বাই কাজ করছে। এবার দেখুন আমি যদি এই এন্ড সুইচ এটা যদি না দিই তাহলেই কিন্তু প্রবলেমটা ঘটে যাবে, কারণ ওটা আপনাকে দিতেই হবে। রিফ্রেশ প্রেস করুন, দেখুন এখানটাতে এরর দিয়ে দিল। তাই এই রুলগুলো একটুখানি ফলো করবেন যে যদি আপনি অল্টারনেট সিনট্যাক্স ইউজ করেন তাহলে এই এন্ড জিনিসটা কিন্তু যেন থাকে তার মধ্যে, ঠিক আছে? তো এর বাদবাকিগুলো অ্যাকচুয়ালি সেম, তাই আপনারা নিজেরাই বুঝে যাবেন। যেরকম আমি দুখানা ধরুন ইফ আর সুইচ তো দেখিয়ে দিলাম, তো আমি লুপের একটা দেখাচ্ছি আপনাদেরকে, আর বাদবাকি কিন্তু আপনি এটাকে এভাবেও ব্যবহার করতে পারেন। তো মনে করুন আমি এখানটাতে আমি দেখাচ্ছি, আমি জাস্ট একবার জিনিসটাকে লিখছি, হ্যাঁ? তো মনে করুন আপনি একটা লুপ ব্যবহার করতে চাইছেন, মনে করুন আমি এখানে একটা ফর লুপ ব্যবহার করতে চাইছি। তো আমি এখানটাতে ফর শুরু করলাম, করার পর একটা কোলন দিতে হবে, তাই না? এবার যেভাবে আমি শুরু করেছি ঠিক সেরকমভাবে এখানটাতে আমাকে একটা এন্ড করতে হবে। তার জন্য আমরা কি লিখবো, যে পিএইচপি এখানটাতে লিখবো এন্ড, আমি এখানটাতে কি এন্ড করতে চাইছি, ফরটাকে, ব্যাস হয়ে গেল। এবার আপনাকে এখানটাতে সেম জিনিসটা দিতে হয়, যেরকম ডলার মনে করুন কাউন্ট ইকুয়াল টু ধরুন 1 থেকে শুরু হবে, সো তারপরে মনে করুন কাউন্ট লেস দ্যান অর ইকুয়াল হবে এইটা, কাউন্ট লেস দ্যান অর ইকুয়াল মনে করুন 10 হবে, আর এটা হবে কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে? এবার দেখুন আপনি এই জায়গাটাতে কিন্তু HTML লিখতে পারেন, তাই না? তো মনে করুন আমি চাইছি যে এখানটাতে একটা H1 থাকুক, মনে করুন আমি H1 দিতে চাইছি, আর H1 এর মধ্যে এখানটাতে লেখা থাকুক হ্যালো, আর এখানটাতে হ্যালোর পরে আপনি হ্যালো 1 2 3 এরকমভাবে চাইছেন। সো এখানটাতে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই কাউন্টটাকে এখানটাতে দিতে হবে, তাই না? এই যে, কিন্তু এটা ভাবুন, এটা তো হচ্ছে একটা HTML এর কোড, HTML এর মধ্যে কি আপনি PHP কে এভাবে দিতে পারেন? না, পারেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই কাউন্টটাকে পিএইচপির মধ্যে আবার রাখতে হবে। তাই আমি এখানে দিলাম পিএইচপি, তারপরে স্পেস দিলাম। এবার মনে করুন এই এতটুকু পর্যন্ত, এতটুকু হবে আমাদের পিএইচপির কোড, তাই না? তাই দেখুন আমরা এই কাউন্টটাকে পিএইচপি ট্যাগের মধ্যে রেখে দিলাম। এবার দেখুন এইভাবে শুধুমাত্র কাউন্টটাকে লিখলে কি কাউন্টটা শো হবে না? এবার কোনো কিছুকে দেখানোর জন্য আমরা পিএইচপিতে কি ব্যবহার করি, একো ব্যবহার করি, তাই না? ব্যাস দেখুন, এবার দেখুন একটা ম্যাজিক দেখতে পারবেন। 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো, অর্থাৎ হ্যালো 1 হ্যালো 2 এইভাবে H1 এর মধ্যে থেকে কিভাবে প্রিন্ট হয়ে যাবে। দেখুন এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এই যে হ্যালো 1 হ্যালো 2 হ্যালো 3, এই হ্যালো 2টা প্রিন্ট হচ্ছে আগের স্টেটমেন্টগুলোর জন্য, অর্থাৎ এই যে এটার জন্য। আর এই যে ধরুন এই ফর লুপের মধ্যে যে 1 to 10 পর্যন্ত হ্যালোগুলো যে প্রিন্ট হচ্ছে সেটা কিন্তু এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে। তাহলে দেখেছেন কিভাবে আমরা লুপের মধ্যে HTML ব্যবহার করতে পারি আর তার সিনট্যাক্সটা কতটা সিম্পলি হতে পারে। এই সেম জিনিসটাই যদি আমরা ধরুন ব্র্যাকেটসের মাধ্যমে অ্যাচিভ করতে চাইতাম অবশ্যই হতো, কিন্তু সিনট্যাক্সটা জটিল হয়ে যেত। এবার দেখুন আপনারা বিভিন্ন রকমের টেস্ট কিন্তু পাবেন, অর্থাৎ অনেকেই আছে যারা ধরুন এভাবে ব্র্যাকেট ইউজ করাটাকে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যের মনে করে, আবার অনেকেই আছে যারা ধরুন এরকমভাবে অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করাটাকে বেশি প্রেফার করে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমি চাইলে এখানটাতে জিনিসটাকে এভাবে না লিখে আমি শুধুমাত্র এভাবে লিখতে পারতাম যে এটা হলো, আর এখানটাতে এন্ড ফর ইচ দেওয়ার কোনো দরকার নেই, আমি শুধুমাত্র জাস্ট ব্র্যাকেটটাকে এভাবে ক্লোজ করে দেবো, ব্যাস। এরকমভাবেও হতে পারে, তাহলেও কিন্তু কাজ করবে। দেখুন আমি এখানে সেভ করলাম, আমি এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন কাজ করছে, তাই না? তাই যেটা আপনার ইচ্ছে আপনি এরকমভাবেও করতে পারেন, আবার আপনি ওরকমভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এবার আপনারা নিজেরাই বলুন, যদি আমি এখানটাতে হোয়াইল ব্যবহার করি তাহলে এখানটাতে কি লিখতে হবে বলুন তো, এন্ড হোয়াইল লিখতে হবে, তাই না? বাদ বাকি জিনিসটা কিন্তু সেম, মানে সবকিছুই সেম। এগুলোই হচ্ছে অল্টারনেট সিনট্যাক্স, যে আপনি যেটাই ব্যবহার করুন না কেন তার একটা এন্ড থাকতে হবে, আর বাদ বাকি আপনাকে এভাবে কোলন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর এলসিফ এর ক্ষেত্রে এটা অবশ্যই মনে রাখবেন যে এখানটাতে স্পেস ব্যবহার করা যাবে না। জেনারেল সিনট্যাক্সের ক্ষেত্রে আপনি সেখানটাতে স্পেস ইউজ করতে পারেন, বাট এভাবে অল্টারনেট স্ট্রাকচারে করতে গেলে আপনি এখানটাতে স্পেস ইউজ করতে পারবেন না, আর সম্পূর্ণ জিনিসটা বাদ বাকি এভাবেই থাকবে। তো আমরা ইফ দেখে নিলাম, সুইচ দেখে নিলাম, একটা ফর দেখে নিলাম, তো এরকম ভাবে বিভিন্ন জিনিসগুলো কিন্তু কাজ করে। তো পরবর্তীকালে আমি আপনাদেরকে যখন অ্যারে শেখাবো, অ্যারের পরে আমি আরেক ধরনের লুপ শেখাবো যেটার নাম হচ্ছে ফর ইচ লুপ। তো সেটারও কিন্তু সিনট্যাক্স একই ধরনের, অর্থাৎ এখানটাতে আপনাকে ফর ইচ লিখতে হবে আর এখানটাতে এন ফর ইচ এটা করতে হবে, বাট বাদ বাকিটা সেম। তো এগুলো যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে, কারণ দেখুন এই পিএইচপিটাকে আপনি কোথায় ব্যবহার করবেন, নিশ্চয়ই কোনো একটা HTML এর মধ্যেই ব্যবহার করবেন। তখন দেখবেন এই অল্টারনেট সিনট্যাক্স আপনার সব থেকে উপযোগী মনে হচ্ছে যখন আপনি এই পিএইচপির সাথে HTML কে নিয়ে এভাবে কাজ করবেন তখন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলেন যে পিএইচপিতে অল্টারনেট সিনট্যাক্সটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন যে আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো। সো দেখা হচ্ছে নেক্সট পর্বে।